আসসালামু আলাইকুম। সবাইকে বিকিরণ অনলাইন স্কুলে স্বাগতম। আমরা আজকে এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায় শিখব। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার অংশীদারি ব্যবসায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে অংশীদারি ব্যবসায় কি। মনে করো তুমি এবং তোমার আরও দুইটা বন্ধুকে নিয়ে একটা ব্যবসা করতে চাও, তাহলে সেটা কি ব্যবসা হবে? অংশীদারি ব্যবসায়, যদি সেই ব্যবসায়ের পৃথক কোনো আইনগত সত্তা না থাকে। ওকে, ধরো তুমি রহিম এবং তোমার আরো দুইটা বন্ধু করিম এবং রাফি, তাদেরকে নিয়ে রহিম, করিম, রাফি এই তিনজনকে নিয়ে একটা ব্যবসা করবা, তাহলে সেটা কি ব্যবসা হবে? অংশীদারি ব্যবসায়, যদি না সেই ব্যবসায়ের কোনো পৃথক আইনগত সত্তা না থাকে। পৃথক আইনগত সত্তা যদি না থাকে তাহলে সেটা কি? অংশীদারি ব্যবসায় হবে। এখন প্রশ্ন হলো যে অংশীদারি ব্যবসায় কেন করা হয়? অংশীদারি ব্যবসা করার কারণ হলো, ধরো তুমি একা, এই যে রহিম একা একটা ব্যবসা করতেছে, তাহলে সে কি ব্যবসা করতেছে? এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ে তোমরা সবাই জানো লাভ এবং ক্ষতি যাই হোক সেটা মালিককেই বহন করতে হয়। লাভ হলেও সব মালিক গ্রহণ করবে লাভগুলো, এবং ক্ষতি হলে, লোকসান হলে সব কি মালিককেই বহন করতে হবে। এই জন্য এই প্রতিবন্ধকতা থেকে চলে আসার জন্য, এই প্রতিবন্ধকতা এড়ানোর জন্য অংশীদারি ব্যবসায় শুরু করি। তাহলে আমি বুঝাতে পারছি বিষয়টা, যে এক মালিকানা ব্যবসায়ের প্রতিবন্ধকতাগুলো এড়ানোর জন্য অংশীদারি ব্যবসা করা হয়। যেমন এছাড়া আরও প্রতিবন্ধকতা থাকে, যেমন তুমি রহিম, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমার ব্যবসা তো পরিচালনা করবে কে? পরিচালনা করার মতো কেউ থাকবে না। কিন্তু তুমি যে অংশীদারি ব্যবসায় হয়, একজন অসুস্থ হলো অন্যরা ব্যবসাটা চালিয়ে নেবে, এই জন্যই অংশীদারি ব্যবসা করা হয়। এবার আসি, আমরা জানতে হবে আমাদেরকে অংশীদারি ব্যবসা কোন আইনের মাধ্যমে করা হয় বা কিভাবে পরিচালনা করা হয়। মনে রাখবা, অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালনা করা হয়। এই 1932 সালের অংশীদারি আইনটা ভারত প্রচলন করে, এজন্য এটাকে অনেকে ভারতীয় আইনও বলা হয়। কিন্তু বাংলাদেশ এই 1932 সালের আইন অনুযায়ী দীর্ঘদিন অংশীদারি ব্যবসা পরিচালনা করে। পরবর্তীতে 1932 সালের কার্যক্রমগুলো অনুসারে বাংলাদেশও 1932 সালের একটা আইন অনুযায়ী একটা ব্যবসা পরিচালনা করে, এজন্য এটাকে বাংলাদেশি আইনও বলা যেতে পারে। ঠিক আছে? তো এই অংশীদারি ব্যবসা করার জন্য যেটা অত্যাবশ্যকীয় প্রয়োজন সেটা হলো চুক্তি। চুক্তি হলো অংশীদারি ব্যবসার ভিত্তি বলা হয়। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। এবার আসো, এই চুক্তি হতে পারে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। চুক্তি হতে পারে তিন ধরনের। এক, লিখিত, এক হলো মৌখিক, দুই হলো লিখিত, তিন হলো লিখিত ও নিবন্ধিত। লিখিত ও নিবন্ধিত। মৌখিক চুক্তি হলো যে আমাদের অংশীদারি ব্যবসাটা কিভাবে পরিচালনা করা হবে, কে কতটুকু মূলধন আনবে, লাভ কিভাবে বন্টন করা হবে, বেতন কাকে দেবে, ঠিক আছে, এই সংক্রান্ত বিষয়ে কথাগুলো যদি মুখে বলা হয়
তাহলে এটাই হলো মৌখিক চুক্তি বলা হয়, ঠিক আছে। আর লিখিত হলো যে এই বিষয়গুলো যখন একটা দলিলে লেখা হবে, কিভাবে অংশীদারি ব্যবসা পরিচালনা করা হবে, এই বিষয়বস্তুগুলো যখন একটা দলিলে বা কাগজে লেখা হবে, সেটা হলো লিখিত। এই লিখিত যখন কোনো দলিলে লেখা হবে লিখিতভাবে, সেটাকে বলা হয় চুক্তিপত্র। ওকে, সেটাকে বলা হয় চুক্তিপত্র। লিখিত ও নিবন্ধিত হলো এই লেখার পর অংশীদারের ব্যবসা পরিচালনার বিষয়গুলো একটা কাগজে বা দলিলে লেখার পর নিবন্ধন অফিস থেকে যখন স্বাক্ষর নেওয়া হবে, তখন সেটাকে বলা হয় লিখিত ও নিবন্ধিত। তবে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয়। একটা অংশীদারি ব্যবসায় চুক্তি যদি মৌখিকও হয়, তাহলেও ব্যবসা পরিচালনা করা যাবে, তবে সেটা প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহৃত হবে না। ধরো যে কোনো একটা সমস্যার কারণে আদালতে প্রামাণ্য দলিল প্রয়োজন, এজন্য প্রামাণ্য দলিল হিসেবে যখন লিখিত বা লিখিত ও নিবন্ধিত হবে, সেটা অধিক গ্রহণযোগ্য। তাহলে আমরা কি শিখতে পারলাম? যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি, এবং অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত হয়। অংশীদারদের চুক্তি হতে পারে, অংশীদারদের চুক্তি হয় কয় ধরনের? 3 ধরনের: মৌখিক, নিবন্ধিত, মৌখিক, লিখিত, লিখিত ও নিবন্ধিত, ঠিক আছে। আর অংশীদারি ব্যবসা হলো কি, 2 বা 2 এর অধিক সদস্য নিয়ে যখন ব্যবসা করা হবে, সেটাই হলো অংশীদারি ব্যবসা। তবে 2 এর অধিক বলতে 20 জনের বেশি না, 2 থেকে 20 জন। এটা হলো সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে। কিন্তু ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে মনে রাখবা, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। এবং মনে রাখবা যে অংশীদারি ব্যবসায় আর অংশীদারি কিন্তু এক কথা নয়। অংশীদারি ব্যবসায় হলো 2 বা 2 এর অধিক সদস্য নিয়ে ব্যবসায় পরিচালনা করা, এটাই হলো অংশীদারি ব্যবসায়, ঠিক আছে। কিন্তু অংশীদারি হলো অংশীদারি ব্যবসায়ে যে অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, সেটাকে বলা হয় অংশীদারি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কে চলে যাই। এই অধ্যায় দেখো, এই অধ্যায়ে প্রায় সময় একটা অঙ্ক থাকে যে লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, লাভ লোকসান আবন্টন হিসাব কেন করা হয় তোমরা কি জানো? লাভ লোকসান আবন্টন করা হয় একটা প্রতিষ্ঠান যে লাভ করে, মুনাফা অর্জন করে, সেটা তার অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য যে হিসাব প্রস্তুত করে, সেটাই হলো কি লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য আমরা প্রথমেই যে অংশীদার তাদের মধ্যে লাভ লোকসান আবন্টন করব লিখব। যেমন আমরা এখানে ধরে নিছি 2 জন অংশীদার আমাদের এই অঙ্কে, এক্স ওয়াই এর লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা হিসাবকাল ধরে নিছি 2020 সালের 31শে ডিসেম্বর, ঠিক আছে। আমরা একটা 1 বছরের হিসাব করব। তোমরা তোমাদের প্রশ্ন অনুযায়ী হিসাবকালটা বসাবা। দেখো, লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য 2টা পক্ষ প্রয়োজন, একটা হলো ডেবিট পক্ষ আর একটা হলো ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষে 3টা ঘর হবে, বিবরণ, টাকা, টাকা। আর ক্রেডিট পক্ষে 3টা ঘর হবে, বিবরণ, টাকা, টাকা। তারপর অঙ্ক করা শুরু করব আমরা ডেবিট পাশ থেকে। আমাদের প্রশ্নে, অর্থাৎ প্রশ্নটা হলো একটা চুক্তি, ওখানে চুক্তি মানে বিষয়বস্তুগুলো লেখা থাকে, ঠিক আছে। তো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে যে চলতি বছরের লাভ বা মুনাফা বা মুনাফার পরিমাণ বছর শেষে একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। তখন আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাব লিখে ব্র্যাকেটে লিখব চলতি বছরের লাভ বা মুনাফা, লিখে আমরা সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব। দেন আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। আমরা কিন্তু করতেছি লাভ লোকসান আবন্টন হিসাব, ঠিক আছে। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রথমে লিখে মুনাফার পরিমাণটা বসাবো, তারপরে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব লিখে আমরা লিখব উত্তোলনের সুদ। দেখো, উত্তোলন কিন্তু না, উত্তোলন না, আমরা লিখছি কি উত্তোলনের সুদ। প্রশ্নে চুক্তিতে একটা উত্তোলন দেওয়া থাকবে যে এক্স অংশীদার, ওয়াই অংশীদার, এক্স ও ওয়াই অংশীদার এত টাকা উত্তোলন করেছে, ঠিক আছে। তাহলে ওই উত্তোলনের উপর যদি চুক্তিতে সুদ ধরতে বলা হয়ে থাকে, তখনই আমরা সুদ ধরব, উত্তোলনের সুদ। আমরা কিন্তু উত্তোলনটা লাভ লোকসান আবন্টন হিসাবে আনবো না, আমরা আনবো উত্তোলনের সুদ। যদি
আমাদের চুক্তিতে বলা থাকে যে উত্তোলনের উপর সুদ ধরো 5%, 10%, আমরা সেই অনুপাতে সুদ ধরবো। ওকে, ধরো আমাদের এই কোশ্চেনে বলা হলো যে উত্তোলনের উপরে 5% সুদ ধরো। কত পার্সেন্ট? 5%। এখন 5% সুদ ধরতে বলা হয়েছে, ধরো আর কোনো সময় দেওয়া হয়নি। এখন আমরা 5% সুদ ধরবো কত সময়ের জন্য? মনে রাখবা, যখন সময় উল্লেখ করে দেওয়া থাকবে না তখন 6 মাসের সুদ ধরতে হবে। কত মাসের? 6 মাসের। যদি হিসাবকালটা 1 বছরের হয়ে থাকে, আমরা ধরে নিলাম আমাদের হিসাবকালটা 1 বছরের, তাহলে উত্তোলনের উপরে আমরা 6 মাসের সুদ ধরবো যখন উত্তোলনের মেয়াদকাল দেওয়া না থাকবে। আর যদি মেয়াদকাল দেওয়া থাকে সেই মেয়াদ অনুসারে সুদ ধরতে হবে। ঠিক আছে, যদি বলা হয়ে থাকে যে অংশীদাররা প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে। কখন? শুরুতে। শুরুতে যদি উত্তোলনের কথা বলা হয় তাহলে মনে রাখবা, শুরুতে বলা থাকলে, যদি উত্তোলনের পরিমাণ শুরুতে বলা থাকে, প্রতি মাসের শুরুতে যদি বলা থাকে তাহলে 6.5 মাসের সুদ ধরতে হবে। কত মাসের? 6.5 মাসের। যদি উত্তোলনের পরিমাণ মাঝামাঝি, প্রতি মাসের মাঝামাঝি বলা থাকে, প্রতি মাসের মাঝামাঝি বলা থাকে, তখন 6 মাসের সুদ ধরতে হবে। তখন কত মাসের সুদ ধরতে হবে? প্রতি মাসের শুরুতে বললে 6.5 মাসের, এবং প্রতি মাসের মাঝামাঝি বললে 6 মাসের। যদি বলে প্রতি মাসের শেষে তখন আমরা সুদ ধরবো 5.5 মাসের। কিন্তু যদি বলে 2 মাস অন্তর অন্তর, 2 মাস অন্তর অন্তর যদি বলে, তখন আমরা সুদ ধরবো 2.5 মাসের। ঠিক আছে, আর যদি বলে 3 মাস অন্তর অন্তর, তখন আমরা সুদ ধরবো 1.5 মাসের। তাহলে আমি বিষয়টা আবারও বলতেছি, যখন বলবে প্রতি মাসের শুরুতে উত্তোলন তখন আমরা 6.5 মাসের সুদ ধরবো। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন 6 মাসের সুদ ধরবো। প্রতি মাসের শেষে উত্তোলন 5.5 মাসের সুদ ধরবো। 2 মাস অন্তর অন্তর উত্তোলন, তাহলে 2.5 মাসের সুদ ধরবো। আর প্রতি 3 মাস অন্তর উত্তোলন করলে আমরা 1.5 মাসের সুদ ধরবো, যদি আমাদের হিসাবকালটা 1 বছরের হয়ে থাকে। ঠিক আছে, এবার যে আমরা এটা কেমনে করব, আমরা একটা হিসাব, ধরো আমাদের উত্তোলন বলা হলো যে প্রত্যেক অংশীদার 1000 টাকা করে উত্তোলন করেছে। উত্তোলনের সুদ বলা আছে, উত্তোলনের সুদ যদি বলা থাকে প্রশ্নে অর্থাৎ চুক্তিতে বলা তখনই ধরতে হবে, না হলে উত্তোলনের সুদ লাভ লোকসান আবরণে আসবে না। ঠিক আছে, ধরো আমাদের প্রশ্ন বললো 5% সুদ ধরতে হবে, আর কিছু বলা নেই। যেহেতু আর কিছু বলা নেই সেহেতু আমরা বলছি কি, যদি কিছু বলা না থাকে সময়কাল, তাহলে আমরা 6% হারে 6 মাসের সুদ ধরবো। কত মাসের? 6 মাসের। তাহলে 6 নিচে 12। ঠিক আছে, আর যদি বলে শুরুতে বললে, প্রতি মাসের শুরুতে বললে 6.5 মাসের, প্রতি মাসের মাঝামাঝি বললে 6 মাসের, শেষে বললে 5.5 মাসের, 2 মাস অন্তর অন্তর বললে 2.5 মাসের, 3 মাস অন্তর অন্তর বলে 1.5 মাসের। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে হিসাব করি। আমরা এই 1000 টাকার 5% বের করব। ধরো 1000 টাকার 5% হলো 50 টাকা। ঠিক আছে, তারপর আমরা 6 নিচে 12 এটাকে ক্যালকুলেট করব যখন, তখন আসবে 25 টাকা। তখন এটা আমরা এই অংশীদারদের উত্তোলন হিসাবে এখানে দেখিয়ে তারপরে এই কলমে নিয়ে আসব। ওকে, দেখো তারপরে যদি আমাদের প্রশ্নে বলা থাকে পণ্য উত্তোলন, আমাদের উদ্দীপকে দেওয়া থাকে যে পণ্য উত্তোলন করেছে, তাহলে পণ্য উত্তোলন করলে পণ্য উত্তোলনটা আসবে। আমরা বলছি এখানে আসবে কি উত্তোলনের সুদ, কিন্তু এখানে যদি পণ্য উত্তোলন বলা থাকে তাহলে সেই পণ্য উত্তোলনটা কি এখানে দেখাতে হবে। এছাড়াও যদি বিনিয়োগের সুদ বলা থাকে প্রশ্নে, বিনিয়োগের সুদ, তাহলে সেটাও আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দেখাবো। ওকে, তারপর আমরা এটা ক্যালকুলেশন করব, এটা যোগ করব, যোগ করে আমরা অ্যামাউন্টটা এখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা আমরা অ্যামাউন্টটা পরেই বসাই। দেখো এবার আমরা ডেবিট পক্ষ করব। আমরা প্রথমে লিখব অংশীদারদের মূলধন হিসাব, তারপরে লিখব মূলধনের সুদ। মনে রাখবা এই মূলধনের সুদও যদি চুক্তিতে বলা থাকে ধরতে হবে,
অর্থাৎ প্রশ্নে যদি দেওয়া থাকে মূলধনের সুদ 5%, 10%, তাহলেই আমরা মূলধনের সুদ ধরব। উত্তোলনের সুদও সেম, যদি প্রশ্নে বলা থাকে ধরতে তাহলে আমরা ধরব, না হলে ধরব না। মূলধনের সুদ যদি বলা থাকে তাহলে আমরা মূলধনের সুদ ধরব। এখন মূলধনের সুদ আমরা কিভাবে ধরব? মনে রাখবা, প্রারম্ভিক মূলধনের জন্য অর্থাৎ বছরের শুরুতে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে সেই মূলধনের জন্য 1 বছরের সুদ ধরতে হবে। 1 বছর সমান 12 মাস, সুতরাং 12 মাসের সুদ ধরতে হবে। কিন্তু যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে তাহলে অতিরিক্ত মূলধনের জন্য তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। ধরো যদি বলা হয় এপ্রিলের 1 তারিখে আনলো, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি গণবা, তাহলে এপ্রিলের 1 থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়, যদি হিসাবকালটা 1 বছরে হয়ে থাকে। যদি বলে আরেকটা বিষয়, কোনো মাসের যদি 31 তারিখ দেওয়া থাকে তাহলে পরবর্তী মাসের 1 তারিখ থেকে হিসাব করবা, আর কোনো মাসের যদি 1 তারিখ দেওয়া থাকে তাহলে সেই মাস থেকে হিসাব করবা। তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। তাহলে আমাদের মূলধনের সুদ যদি দেওয়া থাকে তখনই আমরা দেব। তারপর আমরা এখানে মূলধনের সুদটা, আমাদের মূলধনের থেকে মূলধনের সুদটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তাহলে মূলধনের সুদ আমরা কিভাবে হিসাব করব? ধরো আমাদের এখানে এক্স এবং ওয়াই দুইজন অংশীদার, প্রত্যেকে মূলধন আনয়ন করছে ব্যবসায় 10,000 টাকা করে। কত টাকা করে? 10,000 টাকা করে। এখন মূলধনের উপর বলছে 10% সুদ ধরতে, ঠিক আছে? 10% সুদ ধরতে আমরা ধরে নিলাম এটা আমাদের প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? এই প্রারম্ভিক মূলধনের উপরে আমরা সুদ ধরবো 10% হারে, ঠিক আছে? তাহলে আমরা 10% হারে যদি সুদ ধরি তাহলে আমাদের কি হবে দেখো, এই 10,000 টাকার 10% কত হয়? 1,000, আবার 10,000 টাকার 10% 1,000। এই অ্যামাউন্টটা আমরা কি এখানে বসাবো। ওকে, দেখো তারপরে হলো ঋণের সুদ। যদি কোনো অংশীদার ঋণ আনে, ঋণ স্বরূপ আনয়ন করে, তাহলে ঋণের সুদ যদি চুক্তিতে বলাও না থাকে যে ঋণ আনয়ন করলেই, যদি চুক্তিতে ঋণের সুদ ধরতে নাও বলে, তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে 6 মাসের সুদ ধরতে হবে। কত পার্সেন্ট হারে? 6%। 6% হারে 6 মাসের সুদ ধরতে হবে, ঠিক আছে? যদি ঋণ আনয়ন করে ঋণের উপর যদি সুদ ধরতে নাও বলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে 6 মাসের সুদ ধরতে হবে। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে যে ঋণের উপর সুদ ধরো 10% হারে এত মাসের, তাহলে সেই প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে সুদ ধরতে হবে। কিন্তু যদি প্রশ্নে বলা না থাকে তবুও সুদ ধরতে হবে, কারণ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী ঋণের উপর সুদ ধরা বাধ্যতামূলক। ঋণের সুদ ধরতে কি হবে? হবেই হবে, এটা হলো বাধ্যতামূলক। দেখো নেক্সট, তো আমরা ধরলাম যে এখানে এক্স ঋণ আনয়ন করছে, এই জন্য এক্স এর ঋণের সুদ আমরা এখানে বসিয়ে দেবো। যদি ওয়াইও ঋণের সুদ আনয়ন করতে তাহলে ওয়াই পরিমাণটাও আমরা এখানে বসাতাম। আমরা ধরে নিলাম একজন অংশীদারি ঋণের সুদ আনয়ন করলো। তারপরে দেখো বেতন। এই বেতন আমরা কিভাবে মানে করব? অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব দেখাবো, এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। মনে রাখবা, যদি প্রশ্নে বলা থাকে বেতন ডেবিট করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সমন্বয় করা হয়েছে, চার্জ করা হয়েছে, ঠিক আছে, এগুলো যদি বলা থাকে তাহলে বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। কি লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন আসবে না। কিন্তু যদি এগুলো বলা না থাকে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন আসবে, ঠিক আছে? যদি কিছুই বলা না থাকে তাহলেও লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন আসবে। এখন আমরা বেতন কিভাবে হিসাব করব? দেখো, যদি বেতন বলা হয়ে থাকে প্রতি মাসে বেতন পাবে 1,000 টাকা করে, তাহলে আমরা আমাদের 1 বছরে 12 মাস, ওই 1,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে হবে 12,000 টাকা। সেই পরিমাণটা আমরা এখানে বসাবো। আমাদের এখানে আমরা ধরে নিলাম একজন অংশীদার বেতন পাবে, অন্যজন পাবে না। যদি প্রশ্নে বলা থাকে যে সবাই পাবে, যে অংশীদার তাদের আমরা বেতনটা বসাবো, ঠিক আছে? আর যদি বলে বছরে বেতন পাবে এত টাকা, তাহলে সেই অ্যামাউন্টটাই আমরা বসাবো। তারপরে দেখো, যদি কমিশন থাকে, আমরা কমিশন পার্সেন্ট, যদি যেই মুনাফার উপরে পার্সেন্ট দেয় বা যেভাবে কমিশন বসাতে বলে আমরা কমিশনটা এখানে বসাবো, বেতনটাও বসাবো, ঠিক আছে? তারপরে দেখো, এই যে আমাদের ক্রেডিট সাইটের এই কলমটা, ঠিক আছে, টাকার কলমটা আমরা যোগ করব, ঠিক আছে? যোগ করার পর আমরা এই যে এই কলমটাও যোগ করব, আমাদের এই টাকার কলমটাও আমরা
যোগ করব এবং এই টাকার কলমটাও আমরা যোগ করব। যোগ করার পর এই দুটার ভিতরে আমরা পার্থক্য নির্ণয় করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করার পর যদি আমরা দেখি আমাদের এই পরিমাণটা বেশি এখানে, অর্থাৎ ক্রেডিট পক্ষ বেশি, ঠিক আছে, আর ডেবিট পক্ষ কম, তাহলে যত টাকা কম তত হলো আমাদের মুনাফা। কি মুনাফা? কিন্তু যদি ডেবিট পক্ষ বেশি হয়, ক্রেডিট পক্ষ কম হয়, তাহলে ক্রেডিট পক্ষের যত টাকা কম তত টাকা হলো ক্ষতি। সেটা আমরা এখানে ক্ষতির অংশে দেখাবো। আমরা ধরে নিলাম আমাদের এই ব্যবসায় মুনাফা হলো, তাহলে আমরা মুনাফার অংশ হিসেবে এক্স এ কত টাকা মুনাফা পাবে, ওয়াই কত টাকা মুনাফা পাবে সেটা এখানে বসাবো। এখন মুনাফাটা আমরা কিভাবে বসাবো? মনে রাখবা, যদি চুক্তিতে কিছু বলা না থাকে যে মুনাফা কিভাবে বসাবো, তাহলে সমান হারে মুনাফা বন্টন করতে হবে। মুনাফা যদি বন্টনের কোনো হার দেওয়া না থাকে তাহলে সমান হয়। কিন্তু যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, এত পার্সেন্টেজ পাবে একজন, অন্যজন এত পার্সেন্টেজ, তাহলে আমরা সেই পার্সেন্টেজ অনুসারে বসাবো। কিন্তু যদি বলা থাকে অনুপাত অনুসারে, যেমন ধরো যদি বলা থাকলো এখানে এক্স এবং ওয়াই দুইজন অংশীদার, ঠিক আছে, তারা 2:3 কি পাবে? মুনাফা পাবে। 2:3, 2:3 অনুপাতে মুনাফা পাবে। তাহলে আমরা কি করব? এই 2 আর এই 3 যোগ করব, 2 3 5, ঠিক আছে, 5। তাহলে আমরা ধরে নিলাম আমাদের বন্টনযোগ্য মুনাফা হলো আমরা ধরে নিলাম 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা থেকে এই যে 2 আর 3 যোগ করার পর হলো 5, এই 5 দিয়ে আমরা ভাগ করব। 5 দিয়ে আমরা কি করব? ভাগ করব। ভাগ করার পর আমাদের এখানে যেই অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটার সাথে আমরা এই 2 গুণ করব। 2 গুণ করে আমরা এটা এক্স এর মুনাফার অংশে বসাবো। আবার এই অ্যামাউন্টটার সাথে আমরা 3 গুণ করব। 3 গুণ করে সেটা আমরা এই ওয়াই এর মুনাফার অংশে বসাবো, ঠিক আছে? তো আমরা এখানে মুনাফার অংশটা বসিয়ে তারপরে এখানে যোগফলটা নিয়ে আসব। তারপর আমরা এই যে আমাদের এখানে যে অ্যামাউন্টটা হবে, যেগুলো যোগ করার পর সেটা আর এই অ্যামাউন্টটা যোগ করব। যোগ করার পর আমাদের যেই অ্যামাউন্টটা আসবে সেটা আর এই অ্যামাউন্টটা সমান হবে। আশা করি তোমরা লাভ লোকসান আবণ্টন হিসাব বুঝতে পেরেছ। এবার আমরা অংশীদারদের মূলধন হিসাব শিখব। মনে রাখবা, অংশীদারদের মূলধন হিসাবে তাও দুইটা পক্ষ থাকে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, ঠিক আছে? ওই অংশীদারদের মূলধন হিসাব দুইটা পদ্ধতিতে করা হয়। একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি, আর একটা হলো স্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতিকে আবার স্থিতিশীল পদ্ধতিও বলা হয়। দেখো, আমরা এখন শিখব পরিবর্তনশীল পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা প্রথমে তারিখ বিবরণ, যতজন অংশীদার ততজন অংশীদারের আমরা কলাম রাখবো। যেহেতু আমাদের দুইজন অংশীদার আমাদের এই অঙ্কে, আমরা ধরে নিলাম, তাহলে এক্স এবং ওয়াই আমরা দুইটা কলাম রাখলাম। ঠিক ডেবিট, এটা হবে ক্রেডিট পক্ষ, ঠিক আছে? ক্রেডিট পক্ষেও আমরা দুইজন অংশীদার, আমরা এই জন্য দুইটা কলম রাখলাম। ঠিক আমরা তারিখ এবং বিবরণও রাখলাম, ঠিক আছে? তাহলে আমাদের ডেবিট পাশে 4টা কলম, ক্রেডিট পাশে 4টা কলম আমরা রাখলাম, ঠিক আছে? কিন্তু আমাদের যদি অংশীদার আরও থাকে তাহলে আমরা কলম আমাদের আরও রাখতে হতো, ঠিক আছে? এবার দেখো, আমরা প্রথমেই এবার ব্যালেন্স বিডি লিখব। একদম বছরের আমাদের হিসাবকালের শুরুর তারিখটা দেবো আমরা ধরে নিলাম আমাদের 2020 সালের জানুয়ারি 1 হিসাবটা শুরু হলো এই অঙ্কে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স বিডি দিয়ে আমরা যেই অংশীদারদের মূলধনটা, প্রারম্ভিক মূলধনটা, সেটা আমরা ব্যালেন্স বিডি দিয়ে এখানে বসাবো, ঠিক আছে? এবং কোনো অংশীদার যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে, সেটা অতিরিক্ত মূলধনটা ধরলাম আমরা বছরের মাঝামাঝি জুনের 1 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করলো একজন অংশীদার। অতিরিক্ত মূলধন আনয়ন করলে সেটা আমরা নগদান হিসাবে দেখাবো। ধরে নিলাম ওয়াই অংশীদার অতিরিক্ত মূলধন আনয়ন করলো, সেটা আমরা এখানে দেখাবো। এখানে মনে রাখবা, যদি ব্যবসাটা নতুন হয়ে থাকে তাহলে আমরা ব্যালেন্স বিডি না লিখে এখানে লিখব নগদান হিসাব, ওকে? তারপরে আমরা দেখো, ডিসেম্বর 31 দিয়ে আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখব। দেখো, লাভ ক্ষতির আবন্টন হিসাবের আমরা ডেবিট পাশে যা লিখছি, মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ,
সেটা আমরা সেটা আমরা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে নিয়ে আসবো। ঠিক আছে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যেটা ছিল সেটা আমরা ক্রেডিট পাশে নিয়ে আসবো অংশীদারদের মূলধন হিসাবে। ঠিক আছে, দেখো এখানে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, তো এটা আমরা প্রত্যেক অংশীদারের যত পরিমাণ সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এভাবে আমরা দেখিয়ে আমরা মুনাফার অংশটাও দেখাবো, যেহেতু আমাদের ব্যবসায় মুনাফা হলো। ঠিক আছে, তারপর আমরা এটা এই দুইটা এক্স এর মোট পরিমাণটা আমরা যোগ করে বসাবো, ওয়াই এই কলামের মোট পরিমাণটা আমরা যোগ করে এখানে বসাবো। ঠিক আছে, তারপরে আমরা ডেবিট পক্ষে আসবো। ডেবিট পক্ষে আমরা ডিসেম্বর 31 দিয়ে উত্তোলন, দেখো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে উত্তোলন কিন্তু হিসাবভুক্ত করি না, আমরা করেছি উত্তোলনের সুদ। দেখো এই অংশীদারদের মূলধন হিসাবে উত্তোলনের পরিমাণটাও আসবে। ঠিক আছে, তারপর লাভ ক্ষতি আবন্টন হিসাব দিয়ে আমরা এই লাভ ক্ষতি আবন্টন হিসাবের আমরা ক্রেডিট পাশে যা লিখেছি উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এটা আমরা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে নিয়ে আসবো। অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে নিয়ে আসবো। দেখো আমরা লিখছি লাভ ক্ষতি আবন্টন হিসাব দিয়ে আমরা উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ঠিক আছে, আমরা এই অ্যামাউন্টটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে আমরা দেখাবো। দেখো আমাদের ব্যবসায় যদি ক্ষতি হতো, আমাদের এই ব্যবসায় তো মুনাফা অর্জন হয়েছে, যদি ক্ষতি হতো তাহলে আমরা ক্ষতির অংশটা এখানে দেখাতাম, কিন্তু আমাদের এখন তো এই অঙ্কে আমাদের ক্ষতি হয়নি। ঠিক আছে, আমরা ক্ষতি দেখাইনি, এজন্য আমরা ক্ষতির অংশটা এখানে দেখাবো না। যদি ক্ষতি হতো তাহলে ক্ষতির অংশটা আমরা ডেবিট পাশে দেখাতাম। তারপরে দেখো আমাদের এই পরিমাণটা এবং এই পরিমাণটার পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে, এটার এটার যে যোগফল হবে এই এক্স কলাম এবং ওয়াই কলাম, এখানের এক্স কলাম এবং ওয়াই কলাম, এগুলোর পার্থক্য নির্ণয় করব। যদি এই কলামের বেশি হয় এবং এই কলামের পরিমাণ যদি কম হয় তাহলে যতটুকু পার্থক্য সেটা আমরা ব্যালেন্স বিডি হিসাবে এখানে দেখাবো। কিন্তু যদি এই কলামের পরিমাণ বেশি হয়, এই কলাম কম হয়, তাহলে যতটুকু কম সেটা আমরা এই কলামে ব্যালেন্স সিডি হিসাবে এখানে দেখাবো। আমরা ধরে নিলাম আমাদের ডেবিট পাশে কম, সো আমরা ব্যালেন্স সিডি হিসাবে সেটা এখানে দেখালাম। ঠিক আছে, তারপর আমরা এই যে অ্যামাউন্টগুলো যোগ করার পর যে অ্যামাউন্টটা হবে সেটা আর এই অ্যামাউন্টটা ক্রেডিট পাশের অ্যামাউন্টটা সমান হবে। আমরা যেই অংশটা ব্যালেন্স সিডি হিসাবে আনলাম সেই অংশটা আমরা পরবর্তী বছর, যেমন 2021 সালের জানুয়ারি 1 তারিখে, যেহেতু আমাদের 2020 সালের হিসাবটা, তাহলে আমরা পরবর্তী বছরে সেটা আমাদের ব্যালেন্স বিডি হিসাবে হবে, সেটা ব্যালেন্স বিডি হিসাবে আমাদের ব্যবসায় হবে। ঠিক আছে, আমাদের অংশীদারি ব্যবসায়, তাহলে এই ব্যালেন্স বিডির পরিমাণটা আমরা এখানে দেখে দেবো, কোন পরিমাণটা যেটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে আনলাম। ওকে, আশা করি অংশীদারদের মূলধন হিসাব তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অংশীদারদের মূলধন হিসাব, এটাও অংশীদারদের মূলধন হিসাব, তবে এটা হলো স্থায়ী পদ্ধতি। কি স্থায়ী পদ্ধতি বা স্থিতিশীল পদ্ধতি। ঠিক আছে, সেম অংশীদারদের মূলধন হিসাবের মতন আমরা ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ রাখবো। আমাদের তারিখ বিবরণ, অংশীদারদের নাম, যতজন অংশীদার থাকবে সেটা বসাবো। কলাম সব অংশীদারদের মূলধন হিসাব আমরা যেভাবে করছি পরিবর্তনশীল, স্থায়ী মূলধন হিসাবও ঠিক একই কলাম রাখবো আমরা। দেখো আমরা প্রথমে লিখব ব্যালেন্স জানুয়ারি 1 দিয়ে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি রেখে যে মূলধনটা সেটা আমরা বসাবো। যদি ব্যবসাটা নতুন হয় তাহলে আমরা কি বসাবো এখানে নগদান হিসাব। তারপরে যে অতিরিক্ত মূলধন আনলো, যে সময় আনলো সেই সময়টা এখানে দেব তারিখটা, তারপরে আমরা লিখব নগদান হিসাব। বছর যে অতিরিক্ত মূলধনটা সেটা নগদান হিসাব দিয়ে আমরা লিখব। ঠিক আছে, লেখার পর আমরা এই অ্যামাউন্টটা যোগ করব, এক্স এর কলামের পরিমাণটা যোগ করব, ওয়াই কলামের পরিমাণটা যোগ করব, যোগ করে যে পরিমাণটা হবে সেই পরিমাণটা আমরা 2020 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে আমরা এখানে ব্যালেন্স সিডি দিয়ে এখানে লিখে দেব। ওকে, তারপর আমরা এই পরিমাণটাকে করে আমরা হিসাবটা ক্লোজ করে দেব। ঠিক আছে, আমরা এই পরিমাণটা ব্যালেন্স সিডি হিসাবে এখানে দেখাবো। ঠিক আছে, তারপর পরবর্তী বছর 2021 সালে জানুয়ারি 1 যে ব্যালেন্স সিডি আকারে যেই পরিমাণটা আনছি সেটা আমাদের ব্যালেন্স বিডি হিসাবে ব্যবসায় ব্যবহৃত হবে। কি ব্যালেন্স বিডি প্রথম মূলধন হিসাবে ব্যবসায় আসবে। ওকে, মনে রাখবা অংশীদারদের মূলধন হিসাবের স্থায়ী পদ্ধতি শুধু প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুইটা বিষয় আসে। ঠিক আছে, আর কোনো এন্ট্রি আসে না। ওকে,
আশা করি অংশীদারদের মূলধন হিসাবের স্থায়ী পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব অংশীদারদের চলতি হিসাব। কি শিখবো আমরা? অংশীদারদের চলতি হিসাব। অংশীদারি ব্যবসায় একটা হিসাব করা হয় অংশীদারদের চলতি হিসাব। এখানেও আমরা একটা পক্ষ রাখবো ডেবিট পক্ষ, আর একটা হলো ক্রেডিট পক্ষ। দেখো, অংশীদারদের মূলধন হিসাব যে আমরা করেছি, সেই মূলধন হিসাবের যেই কলামগুলো যেভাবে রাখছি, তারিখ, বিবরণ, অংশীদারদের নাম, যতজন অংশীদার, তারিখ, বিবরণ, অংশীদারদের নাম, ঠিক আমরা সেম রাখবো। তারপর আমরা হিসাবের প্রথম তারিখ দিয়ে আমরা ব্যালেন্স বিডি লিখব। ব্যালেন্স বিডির এটা হবে ক্রেডিট উদ্বৃত্ত। কি? ক্রেডিট পাশেরটা হবে ক্রেডিট উদ্বৃত্ত। আবার আমরা ডেবিট পাশে লিখব বছরের প্রথম তারিখ দিয়ে ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা হবে ডেবিট উদ্বৃত্ত। কি? এটা হবে ডেবিট উদ্বৃত্ত, আর এটা হবে ক্রেডিট উদ্বৃত্তের পরিমাণটা আমরা এখানে বসাবো, ডেবিট উদ্বৃত্তের পরিমাণটা আমরা এই অংশীদারদের নামে বসাবো। ওকে, তারপর আমরা কি করব? তারপর একেবারেই সোজা, আমরা অংশীদারদের মূলধন হিসাবে যা করেছি, অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা যা করেছি, ঠিক আমরা সেম কাজটা করব। আমরা মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ দেখাবো ক্রেডিট পাশে। এখানে যেমন আমরা ক্রেডিট পাশে যা দেখাইছি, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ঠিক আমরা এখানে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ দেখাবো। তারপর এ পাশে আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাবের পরিবর্তনশীল পদ্ধতিতে যে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, আমরা উত্তোলন, ক্ষতির অংশ দেখাইছি, ঠিক তেমনি আমরা এখানে দেখাবো যে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, আমাদের ব্যবসায় যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতির পরিমাণটা আমরা এখানে দেখাবো। তারপরে এগুলো আমরা এই যে এক্স কলাম এবং ওয়াই কলাম, এই এক্স কলাম এবং ওয়াই কলাম আমরা যোগ করে বসাবো। এটাও আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করার পর যে অংশে কম হবে, যদি ডেবিট পাশে কম হয়, ডেবিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে লিখব। আর যদি ক্রেডিট পাশে কম হয় তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে লিখব। তারপর পরবর্তী হিসাবে আমরা ওটাকে ব্যালেন্স বিডি হিসাবে উল্লেখ করব। আশা করি একটা ক্লাসের মাধ্যমে অংশীদারি যে ব্যবসায় যে হিসাব, এটা তোমরা সব বুঝতে পেরেছ। আমি আশা করি অংশীদার যে আমাদের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার আর তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা সব কিছু বুঝতে পেরেছো বলে আমি আশাবাদী। আর তোমাদের যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ওকে, আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।